দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভয়াবহ হামলার শিকার হয়েছে। কেন হয়েছে লাঠি দিয়ে কারো শরীর জুড়ে বুটের আঘাত। বলছে যে ও ছাত্র, ওকে মেরে ফেলাও। আমাকে কি করছে ওদের বেল, আমাদেরকে পাল্টা আক্রমণ করে, আমার হাত ভেঙে দিয়েছে। কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, ওনার একটু ব্লান্ট ইনজুরি ছিল মাথায়, যার ফলে উনি ফেন্ট হয়ে গিয়েছিলেন। এলোপাতারি কিল ঘুষি কিংবা ইটের আঘাতে মাথার নাক ফেটেছে অনেকের। আমরা এখানে দায়িত্বরত ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা বলেছে এখানে চিকিৎসা সম্ভব। সরকারের নামে যত কিছু করছি, আরেক সরকার ক্ষমতা আসা এই সব করে রাখবেন। জয়কালে ক্ষয় নাই, জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই। দর্শক, জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশের ছাত্রদের দল ছিল একটা, সেটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু এই দলটা বর্তমান সময়ে তিনটা দলে বিভক্ত হয়ে গেছে। এক নম্বর হচ্ছে সমন্বয়ক, 2 নম্বর হচ্ছে ছাত্র শিবির এবং 3 নম্বর হচ্ছে ছাত্র দল। আর এই 3 দল মিলে বর্তমান বাংলাদেশের মধ্যে কি কি করতেছে, কি কাহিনী করতেছে, সেটাই কিন্তু আপনারা আজকের ভিডিওটিতে দেখতে পারবেন। হ্যাঁ দর্শক, আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে এমন কয়েকটি ভিডিও ফুটেজ দেখাতে যাচ্ছি, এমন কয়েকটি প্রতিবেদন দেখাবো, যেই প্রতিবেদনগুলো দেখার পর আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে যেই ছাত্ররা বাংলাদেশটাকে একটা স্বৈরাচার মুক্ত করেছে, সেই ছাত্ররাই এখন কি সব কাজকর্ম করতেছে। তো দর্শক, কথা বাড়াবো না, সর্বপ্রথম কিছু ভিডিও ফুটেজ দেখে নেব। এই ভিডিও ফুটেজ গুলো দেখলেই আপনারা বর্তমান সময়ে ছাত্র সমাজ কি করতেছে বাংলাদেশের মধ্যে সেটা নিয়ে জানতে পারবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমাদের কাছে কিছু প্রতিবেদন আছে, আমরা আগে প্রতিবেদন গুলো দেখে নেব। একটার পর একটা প্রতিবেদন ধারাবাহিকভাবে চলতে থাকবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। সো আগে প্রতিবেদনগুলো দেখে নিই। ছাত্রলীগের চ্যাপ্টার তো ক্লোজ। ছাত্র শিবির গোপনে রাজনীতি করছে, গুপ্ত রাজনীতি, এটা বাস্তব। আর বাকি রইল ছাত্রদল। ছাত্রলীগের অনুপস্থিতিতে হাসনাত আব্দুল্লাহ বলছিল যে ভাই, এত বছর আপনারা কইছিলেন একটা ব্যানার ধরার জন্য 6 জন লোক থাকতো, এটাও ছিল না, এখন পিছনে কাদেরকে দেখছেন। তো ছাত্রলীগের পরিণতি আপনাদের হবে। এখন কুয়েটে আসলে গতকালকে কতটা নৃশংস ঘটনা ঘটেছে, উস্কানি যেই দলই দেখ, যেভাবেই দেখ, ঘটনা কিন্তু ঘটছে। মানুষ কি দেখে? আপনি দেখেন জুলাই অভ্যুত্থানে মানুষের মধ্যে কোন জিনিসগুলো ভাইব করছে জানেন? পুলিশ কিভাবে গুলি করছে, ছাত্রলীগ কিভাবে রামদালয়ে দৌড়াইছে, এই ফুটেজগুলা রাতারাতি মানুষকে ঘুম থেকে জাগায় ফেলছিল। আর এখন সারা বাংলাদেশে যে চিত্র আছে, এর মাঝখানে গতকালকে কুয়েটে যা ঘটছে, এইটা নিয়ে একটা মহা পরিকল্পনা করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। সারা বাংলাদেশকে তারা দেখাইতে চায় গতকালকে একদিনে কি ঘটনা ঘটছে কুয়েটে, এর পাশাপাশি জুলাই অভ্যুত্থানে যা ঘটছে সেটাও দেখাবে। বুঝতে পারছেন তো? মানে ছাত্র দলের তো ভাই কবর রচনা হয়ে যাচ্ছে। হান্নান মাসুদ বলছিল ছাত্র দলের কবর রচনা হবে। এখন কবর রচনার দিকে তারাও যাচ্ছে, সুযোগও পাচ্ছে। আর বৈষম্য বিরোধীরা তারাও একটা রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। সো রাজনীতির এই খেলায় এখন মাইন্ড কার চিপায় পড়ে গেছে ছাত্র দলের নেতাকর্মীরা। আর এই নিয়ে আজকে সারা বাংলাদেশে বিক্ষোভ প্রতিবাদ মিছিলের মাঝখানে কুয়েটের ঘটনাবলীর একটা দৃশ্যপট দেখানোর সিদ্ধান্ত নিয়েছে বৈষম্য বিরোধীরা। হাতে না ভাতে মারবে তারা। কুয়েটে যে গতকালকে ছাত্র দলের হামলার ভিডিও আজকে দেশের প্রতিটি ক্যাম্পাসে প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা। এছাড়া একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জুলাই হত্যার যে ভিডিও সেটাও প্রদর্শন করা হবে। মানে মানুষের মেমোরিকে আবার জায়গায় তোলা হবে যে দেখো কারা ছিল আর এখন কারা আছে, আমরা কারা। বৈষম্য বিরোধী ছাত্ররা সব জায়গায় রাজনীতি যেটা করতেছে, তারা কিন্তু খালি হাতে করতেছে, মুখ দিয়া, মাঠের শক্তি প্রদর্শনে। বেকায়দায় থাকা ছাত্রদল তারা কিন্তু অনেকটা প্রকাশ্য হয়েছে। আর বিশেষ করে গতকালকে যুবদলের যে নেতা বহিষ্কার হয়েছে রামদাহাতে 100-র কাছাকাছি ছাত্রদেরকে কোপানো হয়েছে, পিটানো হয়েছে, সেই ভিডিওগুলো আজকে প্রকাশিত হতে যাচ্ছে। আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা বলছে আমরা জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে তাজা রাখতে চাই। আমরা চাই না জনগণ এটাকে ভুলা যাক অথবা নব্য ফেসিবাদের উত্থান ঘটুক। তাই আমরা সারা দেশে জুলাই অভ্যুত্থানের ভিডিওর সাথে কুয়েটের যে রিসেন্ট ঘটনা, এইটাকেও মানুষের কাছে আমরা পৌঁছায় দিতে চাই। যদিও এই ঘটনায় ইতিমধ্যেই যুবদলের বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে দল থেকে। আইনশৃঙ্খলা বাহিনী অনেকের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি থমথমে পরিস্থিতি বিরাজ করছে সারা বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে। অনেক জায়গায় ছাত্রদল, ছাত্র বৈষম্য বিরোধী
তারা কিন্তু মুখোমুখি অবস্থানে আছে। আর এই টোটাল ঘটনার পিছনে শিবিরকে গুপ্ত সংগঠন হিসেবে দায়ী করা হচ্ছে, যে শিবিরের একটা টিম প্রকাশ্যে, আরেকটা টিম গোপনে। এই গোপন টিমটা ছাত্রদেরকে উস্কাইয়া মব জাস্টিস অথবা মবের ঘটনাগুলোর দিকে ধাবিত করে। আপনারা দেখছেন গতকালকে থেকে শিবির বলছে ভাই আমরা গুপ্ত সংগঠন না, আমাদের সবাই প্রকাশ্যে। ছাত্রদল বলতেছে না, বিএনপি বলতেছে না, তোমরা প্রকাশ্যে আসো। সব মিলিয়ে আওয়ামী লীগ যেই পথে গেছে, বিএনপিকে আসলে সেই পথে যাবে নাকি নতুন কোনো লড়াই বাঁধবে নাকি আবার আপোষ হবে? তবে রাজনীতির খেলায় অনেকটা বেকায়দায় পড়ে যাচ্ছে ছাত্রদল। ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধীরা আসলে কি এক টিম নাকি দুইটা টিম, এটা বুঝতে বুঝতে বাংলাদেশের আর অনেক সময় লাগবে। দেখা যাক কোন দিকে যায়। ভালো থাকুন। বিশেষ করে রাফিকেই বলবো, তুমি চট্টগ্রামের পদ্মাত কোটাও এখানে চিনো না। এখানে চট্টগ্রামের যারা ছিল তাদের থেকে পরামর্শ করে কিন্তু অবরোধ ব্লকেট কর্মসূচিগুলো তোমরা বাস্তবায়ন করছো, আমরা সকলে মিলে বাস্তবায়ন করেছি। তাহলে কোন দুঃসাহস দেখিয়ে কাদের সাথে আলোচনা করে তোমরা এরকম একটি প্রহসনের বিকৃত কমিটি ঘোষণা করতে পারো? আমরা সেই জায়গা থেকে বলতে চাই যে আমরা অবশ্যই রাফিকের জবাব দিতে হবে। এ যদি জবাব দিতে না পারে, আমরা মনে করব সে যে জুলাই আন্দোলনে ছিল, আমাদের সবার সাথে যে পরামর্শ করে আমরা সকলে পরামর্শ করে প্রোগ্রামগুলো বাস্তবায়ন করেছিলাম, যে জুলাই আন্দোলনে যেমন চট্টগ্রামের পথঘাট সে চিন্ত না, আমাদের থেকে পরামর্শ নিয়েই আমরা সকলেই মিলেমিশে প্রোগ্রামগুলো বাস্তবায়ন করেছিলাম। এখনো সে চট্টগ্রামের যে এখানে রাজনীতি, চট্টগ্রামের যে এখানে বিপ্লবী বীর চট্টলা বলে থাকে, এখানে বীরদের জন্ম হয়, এই বীরদের মন মানসিকতা এর বুঝার মতো সেই এখতিয়ার এখনো তার হয় নাই। তাকে আমরা বলবো, সে যদি বীর চট্টলার যে বীররা আছে তাদের পাল বুঝতে না পারে, সে চট্টগ্রাম থেকে তার বাড়ি যে নেত্রকোনা সে সেখানেই ফিরে যাক। চট্টগ্রামে এসে যদি কেউ চট্টগ্রামের এখানে যারা স্থানীয়রা আছে, চট্টগ্রামের আহতরা আছে, চট্টগ্রামের যেই মূল আন্দোলনকারীরা আছে, আমাদের যে নারী সহযোদ্ধাবৃন্দ আছে, তাদের প্রতি যদি কেউ বৈষম্য করে, তাদেরকে অবমূল্যায়ন করে, আমরা বলবো সে রাফি হোক, সে হাসনাত আব্দুল্লাহ হোক, আরিফ সোহেল হোক, কাউকে গোনার আমাদের টাইম নাই। তবু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের প্রতি আমরা সম্মান প্রদর্শন করে তারা যে চট্টগ্রামের যেই মূল আন্দোলনকারীরা আছে তাদের সাথে কোনো ধরনের আলোচনা না করে একটি বিকৃত গৃহীত একপাক্ষিক কমিটি ঘোষণা করলো। এই প্রেক্ষিতে আমরা এখানে সাংবাদিক বৃন্দ আছে, আমাদের সহযোদ্ধা বৃন্দ এখানে আপনারা দেখে থাকবেন, একেবারে যারাই আছে, এখন হয়তো কেউ টাকা দিলে অনেক টোকাইকে কিশোর গ্যাংকের মতো, এরা ডট গ্যাং এর মতো এখানে কালচার আবার কায়েম করতেছে। আমরা কিন্তু ডট গ্যাং কিশোর গ্যাংকে আবারও পুনর্বাসন করার জন্য আমরা জীবন দিনে রক্ত দিই নাই। ওই জায়গা থেকে আমাদের জুলাই আন্দোলনের এখানের মূল প্রত্যেকটা এখানে প্রতিষ্ঠানে যারা নেতৃত্ব দিয়েছিল, আমাদের ডানে বামে পেছনে সবাই কিন্তু এখানে উপস্থিত, সবাইকে আপনারা চিনেন। ওই জায়গা থেকে আমি একজন চট্টগ্রামের সন্তান, চট্টগ্রাম দক্ষিণ জেলার যাকে আহ্বায়ক করা হলো আমি চট্টগ্রামের আন্দোলন, আমি তাকে কখনো চট্টগ্রাম জেলার আন্দোলন আমি কখনো দেখি নাই। চট্টগ্রাম উত্তরের আহ্বায়ক করা হলো, এই আন্দোলন কিন্তু গোপনে হয় না, এই আন্দোলন ওপেন হয়েছে। আমি যারা এই কমিটি দিছে তাদেরকে চ্যালেঞ্জ করে বলবো, সেই একটি বক্তব্য দিছে, কোথাও গিয়ে স্লোগান দিছে, আমাদেরকে একটা বক্তব্য স্লোগানের ভিডিও দিতে বলেন। এক্ষেত্রে তারা যদি তাদের নেতৃত্ব না দিতে পারে,
এই দায়বদ্ধতা এই তরুণ প্রজন্মের কাছে, তাদেরকে আগামী পুরো যে সামনের দিনগুলো রয়েছে, যুগের পর যুগ এই দায়বদ্ধতা তাদেরকে বহন করতে হবে। এবং আমরা আমাদের জায়গা থেকে আরেকটা জিনিস স্পষ্ট করে বলেছি, আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশে যখন অপারেশন ডেভিল হান্ট হচ্ছে, কিংবা যারা আমাদের শহীদ ভাইরা রয়েছেন, আহতরা রয়েছেন, তাদের মামলার সাপেক্ষে যে বিভিন্ন গ্রেপ্তার হচ্ছে, বিভিন্ন বিচারিক প্রক্রিয়া হচ্ছে, এই জায়গায় বিভিন্ন রেফারেন্সে যেখানে বাংলাদেশের বর্তমানের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিল, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যারা পোস্টেড তারা বিভিন্নভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রেফারেন্স করছে। এই রেফারেন্সের মাধ্যমে বিভিন্ন বিচারকও হয় তারা ফ্যাসিস্টের দোষর ছিল, কিংবা বর্তমানে বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছে হয়ে রায় দিয়ে এই বিভিন্ন সন্ত্রাসী যারা হামলার সাথে জড়িত ছিল তাদেরকে বিভিন্নভাবে জামিন দেওয়ার ব্যবস্থা করছে, তাদেরকে বিভিন্নভাবে আশ্রয় দিচ্ছে। এই কাজগুলো যদি করা হয় তাহলে সবচেয়ে বড় যে সমস্যাটি, এই যে বিচারিক প্রক্রিয়া, এটা বাধাগ্রস্ত হচ্ছে এবং এই মানুষগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসিত হয়ে আজকে যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে, আজকে ওই রুমে যারা একসাথে বসেছে, তাদের উপরে আবার হামলা করবে, হয় তাদেরকে অথবা তাদের যারা নেতাকর্মী। আমাদের বাংলাদেশে একটা ট্রেডিশন হচ্ছে নেতারা খুনি হাসিনার মতো খুব দ্রুত সেফ এক্সিটটা পেয়ে যায়, কিন্তু এই যে বাংলাদেশে এই অভ্যুত্থানে রাজপথে এমন যারা আন্দোলনে ছিল, আপনারা সহ এই ছাত্র জনতা, তাদেরকে কিন্তু ওই খুনি হাসিনা এবং তার দোসররা ছাড়বে না। সেই জায়গায় আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ধরনের নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না। যারা দোষী, যারা খুনি, যারা খুনিদের দোসর, তারা যেই দলের যেই মতেরই হোক না কেন, তাদের শাস্তি হতে হবে এবং এই বিচারিক প্রক্রিয়ায় কোনো ধরনের আমরা হস্তক্ষেপ প্রত্যাশা করি না, এটা আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে দিয়েছি। এবং এমন যদি কোনো কিছু দেখি তাহলে আমরা আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি বলেন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে আবারও হয় ওই ব্যক্তি কিংবা ওই প্ল্যাটফর্ম, তাদের নামে আমাদের যে আবার প্রতিবাদ, সেটি আমাদের জায়গা থেকে শুরু হবে। কারণ এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সবচেয়ে বড় প্রথম এবং প্রধান দায়বদ্ধতা হচ্ছে ওই খুনিদের বিচার করা, এটা আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছি। দর্শক, বর্তমান বাংলাদেশের মধ্যে যে সমস্ত কাজকর্ম হচ্ছে, এই সমস্ত কাজকর্ম নিয়ে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন প্ল্যাটফর্মে এবং অন্যান্য দেশের সোশ্যাল মিডিয়া গুলোও কিন্তু এই সমস্ত নিয়ে কথা বলতেছে। কারণ জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় ছাত্র দল একটা ছিল, বাংলাদেশের মধ্যে দল ছিল একটা, সেটা হচ্ছে যে স্বৈরাচার বিরোধী একটা দল, মানে স্বৈরাচার যে সরকারটা ছিল সেই সরকারটাকে তারা পতন করবে, এই জন্যই তারা একত্র হয়েছে এবং একত্রিত হয়ে সেই স্বৈরাচার সরকারটাকে পতন করে যাওয়া, সেই স্বৈরাচার সরকারটার পরাজয় হয়েছে। সেই পরাজয়ের পর থেকেই বাংলাদেশের মধ্যে ছাত্রদের এখন মানে বিভিন্ন দলে তারা বিভক্ত হয়ে গেছে। বর্তমান সময়ে সমন্বয়ক পদ বর্তমান সময়ে এমন একটা দামি পদ হয়ে গেছে যে এই পদটার জন্য ছাত্ররা যা ইচ্ছা তাই করতেছে। আবার ছাত্র দল, ছাত্র শিবির তো আছে, সবাই মিলে বর্তমান বাংলাদেশের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে অন্যান্য রাজনৈতিক দলের লোকরা এখন ছাত্রদের নিয়ে মাথা ব্যথা করতেছে। ছাত্ররা কি করবে, ছাত্ররা কোন দিকে যাবে, ছাত্ররা কোনটা ভালো বুঝতেছে, এটা নিয়েই তাদের এখন চিন্তা হচ্ছে অনেক। কারণ ছাত্ররা যেই সাহসটা দেখিয়েছে বা ছাত্রদের মাধ্যমে যেই কাজটা হয়েছে, এই কাজটা কিন্তু অন্যদেরকে দিয়ে হয় নাই গত 15 বছরে। তাই এই ছাত্রদেরকে নিয়ে মানুষ বর্তমান সময়ে অনেক মন্তব্য করতেছে, অনেক বেশি সমালোচনা করতেছে। কিন্তু দর্শক, এর মধ্য দিয়েও ছাত্ররা কিন্তু একটা নতুন দলের মানে প্রকাশ করতে যাচ্ছে, নতুন দল গঠন করতে যাচ্ছে, সেটা আবার রাজনৈতিক দল। সেই দলটা কেমন হবে সেটা নিয়েও মানুষ কথা বলতেছে। এই সব কিছু দেখে বর্তমান ছাত্রদের অবস্থা, বাংলাদেশের রাজনৈতিক দলের অবস্থা এবং আগামীতে ছাত্রদের মাধ্যমে নতুন যে রাজনৈতিক দলটা আসতেছে, এর মাধ্যমে কি আমাদের বাংলাদেশটাকে সংস্করণ হবে, এর মাধ্যমে কি আমাদের বাংলাদেশটা আরো উন্নত হবে, নাকি এর মাধ্যমে আমাদের বাংলাদেশটা আরো নিম্ন পর্যায়ে চলে যাবে, এই বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করবেন, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই কিন্তু আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ করব, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।